1 বছরে আমরা আওয়ামী লীগের কিছুই করতে পারি নাই, এদের কিছুই আমরা একটা পশম ছিঁড়তে পারি নাই 1 বছরে। এই 1 বছরে গরম যখন আমরা রুটি ভাজতে পারলাম না, গরম তাওয়াতে যখন আমরা তাদেরকে পুরাতে পারলাম না, এখন তো তাওয়া ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা তাওয়াতে শোয়া রাখলে এখন আর কাবাব হবে না, এখন আপনার হাত পুড়বে, আমাদের হাত পুড়বে। কাজেই শেখ হাসিনা তো আসতেছে, দেখাই যাচ্ছে, কামিং, ভেরি সুন কামিং। শুনটা অবশ্য আমার কথা আমি শুনেছি, শিখেছি ডক্টর ইউনূস সাহেবের কথা, খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব, ওই এর আগে ওর আগে ওর আগে ওর আগে দিয়ে দেবে। তাই আমিও বলতেছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে, রাষ্ট্রে চলে আসবে। এই রাস্তাটা আমরাই বানাচ্ছি, আমরাই, ইউনূসের পক্ষে লোকেরা, ডক্টর ইউনূস সাহেবের আপনজনেরা, তার পাশে যারা ওনার স্তুতি গাচ্ছে, তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার রাস্তা, হাইওয়ে তৈরি করে দিচ্ছে, প্রশস্ত করে দিচ্ছে। এবং এবার আমার মনে হয় শেখ হাসিনার পিছনে এবার বোধ আমেরিকানরাও থাকবে, আমেরিকান রিপাবলিকানরা থাকবে। থাকার আলামতি দেখতে পেলাম, চার্জ ডি অ্যাফেয়ার্স আইসা এনশিওর করে গেল যে ওই গোলাগুলি করবে না, জঙ্গি দমনের জিরো টলারেন্স বলেছে তো, তার মানে কেউ যদি নিরসন মিছিল করে আসে তাদের কিছু বলবে না, এই নিশ্চয় তারা নিয়ে নিয়েছে। আর ভারত তো আছেই, আর ভারত যেহেতু 25% কমায় নিয়ে আসতে পারছে, তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো, আরো ভালো হবে। আর আমরা তো কমাইতে পারবো না, আমরা গেছি বোয়িং কিনতে, আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করব। আপনি বাড়ি সিলেট না কোথায়? আপনার বাড়ি কোথায়? সিলেটে। আমি আশা করতেছি সিলেটে, আগামীতে শুধু সিলেটে বোয়িং যাবে না, আমরা চিন্তা করছি আমাদের হাওড়ে হেলিপ্যাড প্লেনের এয়ারপোর্ট বানায়া আমরা হাওড়ে এখন বোয়িং দিয়ে যাবে, কারণ 35টা বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন? বিমানে চালাতে পারি না, এই লক্ষ্য যখন চালাতে পারি না, এই বোয়িং দিয়ে মেনটেন্স করবো কেমনে বলেন? এয়ারপোর্ট কোথায় রাখবো, কই 35টা বোয়িং? এটা যে ফালতু গল্প, এটা আমেরিকানরা বুঝে না, আমেরিকানরা জানে না যে 35টা বোয়িং কেনার মতো টাকা আরো 35 বছরে 350 বছর বাংলাদেশে হবে কিনা, এটাই তো অনেকে সন্দেহ পোষণ করে। 35টা বোয়িং কিনে ফেলবেন, আরে একটু বলেন না ভাই, 1-2টা কিনতে পারি বা কিছু ভাড়া নিতে পারি আপনাদের কাছ থেকে বোয়িং, বাস্তবসম্মত কথা বলেন। আপনি ভারতে আমেরিকাতে গম নিয়ে আসবেন, 1 কেজি গমের দাম যেখানে 1 পাউন্ড $1, সেখানে ক্যারিং পরে $3.5। আপনি কি করবেন? এই গম এনে কারে খাওয়াবেন বলেন? 1 কেজি গমের ফ্রেট চার্জ ফ্রম এনি পোর্ট, শিকাগো থেকে চিটাং আসতে $3.5। $3.5 কেজিতে গম পরিবহন করে আইসা $3.5 মানে কি প্রায় 400 টাকা। 400 টাকা দিয়ে গম খাওয়াবেন, গমের রুটি খাওয়াবেন আমাদেরকে বলেন? আপনি কোথায় বলতেছেন বলেন? আপনি তুলা নিয়ে আসবেন, এই তুলার কাপড়ের অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেট চার্জ দিতে পারবেন? বাংলাদেশকে ফ্রেট দেওয়ার জন্য, সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা 3টা প্রোগ্রাম করেছিল। একটা PL480, PL480 তে তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার, গম আমার ফ্রি। যে গম তারা ফেলে দিত, বি গ্রেড সি গ্রেড গম ফেলে দিত, এই আইয়ুব খানের আমল থেকে নিয়ে পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই, স্বীকৃতি দেয় নাই, তারপরে PL480 চালু করছিল। এই PL480 আমাদেরকে ফ্রি গম দিত, কিন্তু ক্যারি করতে হতো আমাদের, ট্রান্সপোর্ট করতে হতো আমাদের। এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, এই PL480 ট্রান্সপোর্টেশন করে, ফরওয়ার্ডিং করে, এই প্রথম আমাদের দেশে কোটিপতি তৈরি হয়েছে। এই PL480 বিনা পয়সা দিয়ে তো আনতো, তারপর গমের হিসাব ছিল না, চুরি চামারি হইতো, তারপর আস্তে আস্তে আমাদের সাইলো হয়েছে। ভাই 75, 76, 80 সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না, একটা পুরো জাহাজের 15,000 থেকে 30,000 টন গম আসলে পরে সেই গমটা রাখার মতো কোনো গুদাম ছিল না আমাদের। আর এখন তো 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 3.5 লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে, আমেরিকান পরিবহন করে। এই 3 লক্ষ টন গম আনলেও আমাদের সাইলোতে এখনো জায়গা নাই, ওই সাইলো নাই, এত বড় সাইলো নাই এখনো। সবচেয়ে বড় সাইলোর ক্যাপাসিটি হলো 60,000 টন। তা একটা জাহাজ যদি আমি 1 লক্ষ টন গম আনি, রাখবো কই? শিপে রাইখা দিলে শিপের ভাড়া কে দিবে? অবাস্তব কথাবার্তা বললে হবে, খালি কথা বললে হবে বলেন? আপনাকে আমেরিকার বাজারটা ভুলে যেতে হবে, ফরগেট ইট। আমেরিকান বাজার বাংলাদেশের জন্য না, ওখানে ভিক্ষা থেকে কিছু আনতে পারবো কি আমরা? আমাদের ছেলেরা কেউ ট্যাক্সি ম্যাক্সি চালায়, ওভার টোভার চালায় বাঁচতে পারবে। এই চাকরি দিবে কদিন পরে, ইউনিভার্সিটি ভর্তি করতে দিবে না, অলরেডি বলে দিয়েছে বিদেশি ছেলেদের ভর্তি করলে অনেক টাকা দিতে হবে আমেরিকান গভর্নমেন্টকে। ওই টাকা দিয়ে আর আমার ছেলে মেয়ে এখন আমেরিকাতে পড়তে পারবে না।
হ্যাঁ, তারা আমাদের রাখবে, কি ওভার চালাতে রাখবে। এই দেখেন একটা ছেলেকে পুলিশে চাকরি দিছিল, এটা মারা ফেলাইছে নিউ ইয়র্কে। বুঝছেন না? যাতে আর কোনো বাঙালিরা যেন আবার এই পুলিশে না ঢুকে। বুঝতে পারছেন? এগুলো তো পরিকল্পিত। এগুলো মনে করেন না যে অ্যাক্সিডেন্টাল। দুর্ঘটনা না এগুলা। এগুলো পরিকল্পিত। এই ছেলেটা ওয়াজ প্রমিসিং। ওখানে নিউ ইয়র্কের মেয়র একজন এশিয়ান হওয়ার কথা। সে খুব পপুলার। এখন এই ছেলেটার মৃত্যুর পরে এশিয়ানদের উপর কি চাপ পড়বে? তার উপর চাপ পড়বে না? বলেন? এই বাঙালি ছেলেটার বলি পাঠা করে আপনি ওই মেয়রকে আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন। যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেব। আমি তাকে আমেরিকা থেকে বের করে দেব। যেই মেয়র সম্বন্ধে মেয়র প্রার্থী সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেব। তো চিন্তা করেন। তো এখন ওই ছেলেটা যে মারা গেল এবং এই যে এশিয়ান ২-৩টা পুলিশ মারা গেল, এটার দায় দায়িত্ব মেয়রের উপর যাবে না? কারণ অনেকে আমার বাংলাদেশ জানে না। ইন্ডিয়া নিউ ইয়র্কের পুলিশ চালায় মেয়র। পুলিশ ট্রাম্পের অধীনে না। নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক মেয়রের অধীনে। ওখানে কোনো জি স্বরাষ্ট্রমন্ত্রী নাই। পুলিশ মন্ত্রণালয়ে। নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব জায়গার রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নরের অধীনে বা শহরে গুলো ওই সিটির মেয়রের অধীনে। যে নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে। তো সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো একটা বাঙালি ছেলেকে। এর কোনো প্রতিবাদ বাংলাদেশ সরকার জানাইছে? এর কোনো প্রতিবাদ বলছে যে আমার ছেলেটাকে কেন মারলো? হোক সে আমেরিকান সিটিজেন। তার ডলারটা তো মজা লাগে। তার ডলারটা পাঠাইলে আপনি খুব পুলকিত হন ভাই। রূপক বাবু ডলারটা পাঠাইলে আপনি খুব ভালো মানুষ। তা আপনাকে যুক্তরাজ্যে মেরে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করবো না কেন মেরে ফেললা, হ্যাঁ? আজকে আমেরিকা সিটিজেনকে বাংলাদেশে মারেন তো, দেখেন তো ক্লিক হয়ে মরক, তারপরে কি অবস্থা হয় আপনার? জিরো টলারেন্স কোথায় যায়? এইগুলো বললে আমি ভালো না, এগুলো কেন আমি বলি। কিন্তু অন্যায়টা কি বললাম বলেন আমাকে? এই ছেলেটা তো আমার রত্ন। এই ছেলেটা নিউ ইয়র্ক পুলিশে একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, পুলিশ অফিসার এবং প্রাইড অফিসার। তাকে মেরে ফেললেন, আমরা কিছু বললাম না। ওয়াই? সবকিছু মিলে আমেরিকাতে একটা আমার বাঙালি ছেলে পুলিশ জারি করতে পারবেন, তাকে মেরে ফেলবেন, সে বিচার চাইতে পারবো না, হোক সে আমেরিকান সিটিজেন। কিন্তু আজকে আলী রিয়াজকে আপনি কিছু করতে পারবেন বাংলাদেশে? আলী রিয়াজকে কিছু করে দেখেন আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে। কিন্তু আলী রিয়াজ যে আমার ১২টা বাজাইতেছে, আমার দেশে সর্বনাশ করতেছে। ৬ মাস ধরে আমাদেরকে নাকে রশি দিয়ে ঘুরাইতেছে রাজনীতিবিদদেরকে। তো ভাগ্যিস ভালো তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদের নিয়ে ঘুরাচ্ছে সে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে, পুনর্বাসনের সুযোগ পেয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল, এমনকি বঙ্গবন্ধুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়াউর রহমানের কাছে যান, অতি প্রত্যুষে তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড, জিয়াউর রহমান বলেছিলেন সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার। ভাইস প্রেসিডেন্ট তো নয়, স্পিকার নয়, বরং বঙ্গবন্ধুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাককে রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন। স্বল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল, একজন বিচারপতিকে বসানো হলো, কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে। এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানাডা টেলিভিশন, চ্যানেল 4, ITV এবং চ্যানেল আই এর জিল্লুর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে জিয়াউর রহমান তাদের সহায়তা করেছিল এবং জিয়াউর রহমানকেই তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকেই ট্রাস্ট করেছিলেন। এবং এর পূর্বে কিভাবে জিয়াউর রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন, বৈঠক হয়েছে, সমস্ত তথ্যপত্র তারা উপস্থাপন করেছেন। কতবার তারা স্থানীয় মার্কিন হাইকমিশনে গিয়েছেন, বিভিন্ন রকম তথ্য এসেছে। এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ 12টি হাইকমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে। আত্মস্বীকৃত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া, তারা ব্যাংককে গিয়ে থাকা, পাকিস্তানে যাওয়া, তাদের আর্থিক সহায়তা, সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার যে তথ্যপত্র লিপসুল সহ বিভিন্ন লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে, এমনকি কর্নেল রশিদের স্ত্রী জোবায়দা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে, সেই স্টেটমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হয়েছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেবও তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে দেশে আসতে দেন এবং তাদের 2টি পার্টি করতে দেন। একটি পার্টি নাম ছিল ফ্রিডম পার্টি, কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে।
আর একটি পার্টির নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়ার রশিদের নেতৃত্বে। এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই দুইটি পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায়। এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ ফায়ার করে, বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়েও অনেকের মৃত্যু হয়েছিল। এবং দুর্ভাগ্য হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাদ দিবস ঘোষণা করেছিল একটি মহল। সেই নাজাদ দিবসের অনুষ্ঠানে দেশের একজন বিচারপতিও সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং বিদেশে থাকা, লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল। এবং 7 দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই সেনাপ্রধান হয়ে গেছিলেন। এরশাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই, বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দলে আনা, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া, বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতা আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয়। 1996 সালের ভোটারবিহীন 15 ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে। এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত হয়েছিল, তিনি মারা যান। তারপরেও তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। এভাবে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং চূড়ান্ত কফিনে পেরেক মেরে দেওয়া হয়। খুনি মোস্তাক 1975 সালের 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন খুনিদের এবং অপকর্ম করা, অবৈধ ক্ষমতা দখল করার ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য। সেটা আইন ছিল না। জিয়াউর রহমান যখন তার সাজানো পার্লামেন্ট তৈরি করলেন 1979 সালের 6 এপ্রিল পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়। সেই বিলের বিরোধিতা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী, সুধাংশেখর হালদার এবং সুরঞ্জিত সেনগুপ্ত, আসাদুজ্জামান। সেদিন সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়াউর রহমান সংবিধান সংশোধন করেন, যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের 5ম সংশোধনী। তার ভিতর থেকে 1975 সালের 16 অগস্ট থেকে শুরু করে 1989 সালের 5 এপ্রিল পর্যন্ত সংগঠিত সকল ঘটনার দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো আইনগত বিষয় চ্যালেঞ্জ করা যাবে না, তাদেরকে কোশ্চেন করা যাবে না, তাদের দায়বদ্ধ করা যাবে না। অর্থাৎ জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন, খুনিরা যে খুন করলো, তাদেরকে মাফ করে দেওয়া হলো, কোনো প্রশ্ন করা যাবে না। এভাবে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়। কিন্তু যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বৈধকে অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায়, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, সেখানে অ্যাপিলেট ডিভিশন চূড়ান্তভাবে মন্তব্য করেন যিনি ইউজার বার, অর্থাৎ যার কোনো অধিকার ছিল না ওই শক্তি, ওই ক্ষমতা, ওই দায়িত্ব গ্রহণ করার, তিনি যাই করুন না কেন, তারপরে যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন, এটা অবৈধ। এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা, হাইলি রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ। এবং তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এভাবেই সংবিধানের 7 এ ধারাকে সংযুক্ত করা হয়। 7 এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে, এভাবে এই বিধানটি করা হয়। আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাক, পরবর্তীতে একজন বিচারপতি, তাদেরকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল, সেই ঘটনায় বেগম খালেদা জিয়াও দায় মুক্ত হতে পারেন না। কারণ তার সময়ে 96 15 ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ। এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, খুনিদের রক্ষা করার চেষ্টা করা, তাদেরকে সূর্য সন্তান বলা, বঙ্গবন্ধুর হত্যার দিনকে নাজাদ দিবস করা, এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি। এই অগস্ট মাসে
সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট। বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পায়নি। ইতিহাস ঘাটলে দেখা যায় অপরাধ করে অপরাধীরা আত্মরক্ষা করার জন্য যতই আইন করুক, অপরাধের কখনো ক্ষমা হয় না। আজ হোক কাল হোক একদিন বিচারের মুখোমুখি তাদের হতে হয়। ইতিহাস তাই বলে। বঙ্গবন্ধুর খুনিদের, জেল হত্যার অপরাধীদের, মহান মুক্তিযুদ্ধে অপরাধকারীদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সনের 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে যুদ্ধ অপরাধী, দালাল আইনে গ্রেপ্তারকৃত, সাজাপ্রাপ্ত, বিচার চলমান, তদন্ত চলমান 37,000 মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদেরও কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে। কোনো অপরাধী বিচারের দায় থেকে অব্যাহতি পায় না। বঙ্গবন্ধুর খুনিদের চূড়ান্ত বিচার করতে সময় লেগেছিল 34 বছর, কিন্তু বিচার হয়েছে। এটাই ইতিহাসের লেখা, এটাই ইতিহাস, যদিও অনেক ইতিহাস ভুলে যায়।